স্বাগত জানাই ট্রাভেল উইথ স্বাগতার একটা নতুন ব্লগে। আজকে আমরা একটা নতুন জায়গায় পাড়ি দিচ্ছি। আমরা পুরোপুরিভাবে রেডি। এখন ঘড়িতে বাজে 7:10 আর আমরা বেরোচ্ছি। আমাদের লক্ষ্য হাওড়া স্টেশন। চলুন যাওয়া যাক আমরা আজকে কোথায় যাব। আমাদের ট্রেন ছিল হাওড়া রাজেন্দ্রনগর এক্সপ্রেস, যেটি সন্ধ্যে 8:30টায় হাওড়া থেকে ছেড়ে পরদিন ভোর 4:30টায় আমাদের বখতিয়ারপুর স্টেশনে পৌঁছে দেওয়ার কথা ছিল। এটি একদম রাইট টাইমে 9 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যায়। এইবারে আমাদের জার্নি ছিল এসি 3 টায়ার কোচে, আর আমাদের কোচ পড়েছিল হামসাফার কোচ। ট্রেন জার্নি বেশ ভালোই ছিল এবং ট্রেন অন টাইম ছিল। অন টাইমে কিন্তু ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছেও দিয়েছিল। এখন ঘড়িতে 4:30 বাজে। আমরা সব বখতিয়ারপুরের আগের স্টেশনে দাঁড়িয়ে আছি। এরপরেই বখতিয়ারপুর আসবে। টাইমের থেকে একটু লেট, শীতকাল তো একটু লেট হবেই। মোটামুটি ট্রেন জার্নি খুব ভালো ছিল। আর এখানে কিরকম ঠান্ডা সেটা নেবে পরে আপনাদের। এই ট্রেনটি আমাদের বখতিয়ারপুরে নামানোর পরেও আরও প্রায় 1 ঘন্টা 15 মিনিটের জার্নি করার পর পৌঁছবে তার গন্তব্য রাজেন্দ্রনগরে। এটি তার অন্তিম গন্তব্য। ট্রেনটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অল থ্রু আউট দ্য জার্নি। আর ট্রেনের গতিও বেশ ভালোই ছিল। তবে শীতকাল হওয়ার কারণে আমরা আশাই করে গেছিলাম যে অন্তত 8 ঘন্টা লেট হবে। সেই জায়গায় মাত্র 10 থেকে 15 মিনিট লেটেই কিন্তু ট্রেন আমাদের বখতিয়ারপুরে ঢুকিয়ে দিয়েছিল। বখতিয়ারপুর স্টেশনে নামার পরে আমরা যেটা প্রথম অনুভূতি পাই সেটা হচ্ছে একটা বিভৎস ঠান্ডা। ওখানে প্রায় 5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার ছিল। বখতিয়ারপুর স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করে নিই। এই অটোই আমাদের পৌঁছে দেয় রাজগীরে আমাদের 3 দিনের ঠিকানায় হোটেল আনন্দলোকে। বখতিয়ারপুর স্টেশন থেকে রাজগীর পৌঁছানোর এই যে রাস্তা, এই যে অটোর জার্নি, সেটা কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা ছিল। প্রথমত রাত্রির অন্ধকার তখনও কাটেনি। তারপরে রাস্তা ছিল একদমই স্মুথ, যার ফলে অটো হু হু করে এগিয়ে গেছে। আর শীতের হাওয়া তীরের মতো এসে যেন আমাদের শরীরে বিঁধছিল। আমরা শীতকে প্রচণ্ডভাবে অনুভব এবং উপভোগ দুইটোই করেছি। রাজগীরে আমরা রাজগীর বাস স্ট্যান্ডের কাছেই হোটেল নিয়েছিলাম। বখতিয়ারপুর স্টেশন থেকে রাজগীর বাস স্ট্যান্ডের কাছে আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার সময় লেগেছিল অটোতে করে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। ভোর 5টা নাগাদ অটোয় ওঠার পর আমরা 7:10-15 হোটেলে রিচ করি। অটোর সাথে বেশ কিছুটা দরাদরি করার পর অটো আমাদের থেকে 1200 টাকা নিয়েছিল এই জার্নিটার জন্য। রাজগীরে গিয়ে যে এতটা ঠান্ডা পাবো সেটা কিন্তু আমি আশা করে যাইনি। যতটা আমরা আশা করে গিয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি ঠান্ডা কিন্তু আমরা রাজগীরে পেয়েছি। সকালবেলা 7:30 নাগাদ হোটেল আনন্দলোকে পৌঁছে গেছিলাম আমরা। এই হোটেলটি বাস স্ট্যান্ডের একদম কাছেই। তবে হোটেলে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এইখানে গিয়ে আমাদের বলা হয় যে দুপুর 12টা হলো ওনাদের চেক ইনের সময়, তার আগে ওনারা কোনো রুম প্রোভাইড করতে পারবেন না। কিন্তু আমাদের সাথে 2টো ছোট বাচ্চা এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন ছিলেন বলে আমরা ওনাদের রিকোয়েস্ট করি অন্তত একটা রুম যেন আমাদেরকে আপাততর জন্য ফ্রেশ হওয়ার জন্য প্রোভাইড করা হয়। তাই ওনারা 10টা নাগাদ ফাইনালি আমাদের রুমগুলো দিয়ে দিয়েছিলেন। এই হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুব দুর্দান্ত লাগে। আমরা যদিও ভিউ রুম নিইনি, কিন্তু তবুও ব্যালকনি বা ছাদে গিয়ে ভিউ সকলেই দেখতে পারেন, তাতে কোনো আপত্তি নেই কর্তৃপক্ষর। হোটেলের রিভিউ আমার পরবর্তী ভিডিওয় ডিটেলে আপনাদেরকে দেওয়া হবে এবং হোটেলের রুম ট্যুরও দেওয়া হবে। আমরা এখন রাজগীর থেকে নালন্দার পথে রওনা হয়েছি আর একটা অটো ভাড়া করে নিয়েছি। অটো করে আমরা যাচ্ছি। এইমাত্র উঠেছি। এখন আমাদের আজকে বেরোতে একটু দেরি হয়ে গেছে,
মানে 12:30টা প্রায় বেজে গেছে। দেখা যাক কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি আর কতটা কি সময় লাগে রাস্তায়। আর তারপর আজকে আমরা বিখ্যাত নালন্দা আপনাদেরকে ঘুরে দেখাবো। ব্রেকফাস্ট করে হোটেল থেকে একটি অটো নিয়ে আমরা পৌঁছে যাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের রুইন্সে। রাজগীর বাস স্ট্যান্ড থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের রুইন্সের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। যেতে সময় লেগেছিল 25 থেকে 30 মিনিট। এখানে 40 টাকা মাথা পিছু টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু একজন গাইড অবশ্যই নেবেন, তাহলে এখানকার ইতিহাসটা আপনার চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে। আমরা এখানে একজন গাইডকে নিই, তিনি আমাদেরকে সমগ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ পরিদর্শন করিয়ে দেখান এবং তিনি আমাদের থেকে 300 টাকা নিয়েছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভগ্নাবশেষ যেই অঞ্চলে পাওয়া গেছে সেই অঞ্চলটি বিরাট বড় অঞ্চল, তবে সমগ্র অঞ্চলটাকে আর্কিওলজিক্যাল সার্ভেরা পরিদর্শনযোগ্য হিসেবে রাখেনি। এর মধ্যে কিছু বিশেষ জায়গাকেই এরা পরিদর্শনের অন্তর্ভুক্ত করে রেখেছেন। ভারতবর্ষের তথা বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবাসীর কাছে গর্বের বিষয়। একসঙ্গে প্রায় 10,000 ছাত্র এইখানে থেকে পড়াশোনা করতেন এবং ফ্যাকাল্টির সংখ্যা ছিল প্রায় 150 থেকে 200 জন। আর ফ্যাকাল্টিরা ছিলেন সব বিখ্যাত ব্যক্তি। তখন সময় থম পাথরে তৈরি হতো, তার উপর ছাদ ছিল। ये स्टेज भी क्लासरूम, एदिके भी माझखाने गुरुजी बसते। गुरुजी के चारों तरफ छात्र बस करके प्रश्न। गुरुकुल सिस्टम में वही जो माटी का ढीपी हमने गाछ के छाव में देखा है, वहाँ वृष्टि काल में प्रश्न रुक जाता था। मतलब वृष्टि काल में प्रश्न यहाँ होता था और ठंडा गर्मी में प्रश्न उधर गाछ के छाव में होता था। हर एक हॉस्टल में एक तो पात कुआं, वही देखिए जल खर्च ওইটা ইন্দারা ছিল। ইন্দারা ওই কর্নার में अभी तक जो बोलोगी बेटा এই দুটো চাঁদ ঘাট সাত এদিকে সকাল समय में चांद है करतो उन्हीं को जल ऑफर करतो प्रे करतो बुद्धम शरणम गच्छामि धर्मम शरणम गच्छामि संगम शरणम गच्छामि तभी अपना एवरीडे का स्टार्ट करतो। এখানে কি সবাই বৌদ্ধ ধর্ম ছিল? हाँ ये बुद्ध धर्म का एक्सप्लेनेशन सेंटर ছিল। इधर क्या था ये जगह पे? ना मतलब होता है ना बौद्ध विहार। पहले के समय में यहाँ पर काफी सारा बौद्ध विहार होता था। राजगीर, नालंदा, बोधगया, वैशाली, पटना। जब এখানে চায়না, তিব্বত এবং বর্মার প্রচুর ভিজিটার্স পাওয়া যায়। दादा এটা एक एक छत एक एक घर छिलन। हाँ छत एडी के भांग गया है। दो घर में छत मिला है जहाँ जाकर के हम लोग देखेगा तो कुछ समय छत कैसे तैयार होता था। तो कुछ समय जो मसला हमने बताया चून, सुर्खी, बालू, आखे रस, बेलेजू, सूरतदार। भाई दीवार 6 फीट मोटा है ना, घर को न गर्मी में गर्म होने देता था न ठंड में ठंडा। घर जो है नेचुरली एयर कंडीशन सिस्टम का ये कोलुंगी बाती थाकतो जगह बाती जलतो तीसी तेल में रेडी तेल में है ना। आइटा बोझ तैयारी होता ताल पाता এই रैक जो छिलो बोझ थाकतो जगह है ना। और दर्जा के पास भी दो कोलुंगी एक बड़ो कोलुंगी इधर का এই জিনিস থাকতো এক 8 দরজা খিল লাগতো ওই দিকে। এই অংশটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই অংশ যেখানে একমাত্র ছাদ অবশিষ্ট আছে। এর মধ্যে থেকে কিছু ধান এবং চাল পাওয়া গিয়েছিল বলে আর্কিওলজিস্টরা মনে করেছেন এটি ছিল বিশ্ববিদ্যালয়ের শস্য ভাণ্ডার। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন আমরা ঘুরছি। তো এইটা হলো একমাত্র এমন অংশ যেই অংশের এখনো পর্যন্ত ছাদ বা সিলিং অবশিষ্ট আছে, অর্থাৎ খনন কার্যের পরেও এই অংশের ছাদটা পাওয়া গেছে। বাকি পুরো অংশে কিন্তু কোথাও ছাদ নেই, শুধু এই অংশে একমাত্র ছাদ আছে। এখানকার এই ভগ্ন সিঁড়িগুলি দেখে স্পষ্টই বোঝা যায় যে এই বিল্ডিং ছিল বহুতল বিল্ডিং।
সত্যি ভাবতে কি অবাক লাগে না, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগেও মানুষ এতটা উন্নত ছিল। এখানকার কারুকার্য দেখলে সত্যি অবাক হতে হয়। आने का बड़ा बिल्डिंग 600 ख्रीस्ट पूर्व में तैयार होता है ना, और ये 1600 ख्रीष्टाब्दी 413 ख्रीष्टाब्दी। तो 600 ख्रीस्ट पूर्व जो है ना, ये जगह आम का बागान होता था, जो कि भगवान बुद्ध के प्रमुख शिष्य सारीपुत्र का जन्म स्थान था। सारीपुत्र, मोगलायन, आनंद, उपाली सभी बुद्ध के शिष्य होते थे। सारीपुत्र जब बुद्ध के प्रभाव में आकर के बौद्ध धर्म में एंट्री हुए, उस समय तक जितना सारा लोग बौद्ध धर्म में एंट्री हुआ था, उनमें सबसे ज्यादा तेज तराशीष बुद्ध को सारीपुत्र समझ में आया। जैसे क्लास में क्लास टीचर मॉनिटर बनाते हैं ना, बुद्धों ने सारीपुत्र को धर्म सेनापति बना दिया। ये धर्म सेनापति बनने के बाद सारीपुत्र ने आम के बगीचे में एक ट्यूशन सेंटर बनाया, जहाँ छात्र माटी के कुटिया में रहता था, गाछ के छांव में शिक्षा लेता था। वो लोग अगल बगल के गांव में भिक्षाटन करता था। ये परंपरा 600 ख्रीष्ट पूर्व से 413 ख्रीष्टाब्दी तक यहाँ पर धीरे धीरे उन्नत हुआ, बढ़ते रहा। कुमारखंड जब राजा बना 413 ख्रीष्टाब्दी में, उसने उस ट्यूशन सेंटर को डाइवर्ट किया ग्लोबल यूनिवर्सिटी के रूप में। उन लोग का माटी का कुटिया हटा करके मगध का राजा पक्का बिल्डिंग तैयार किया। छात्र यहाँ जो भिक्षाटन कर रहा था ना दीदी, उसकी समाप्ति के लिए उसने 200 गांव का टैक्स प्रत्येक साल दान में देना शुरू कर दिया। तो इस तरह से ट्यूशन सेंटर को कुमारगुप्त ने ग्लोबल यूनिवर्सिटी में डाइवर्ट कर दिया, जहां दक्षिण पूर्व एशिया से छात्र लोग पढ़ाई करने के लिए आने लगा। सारीपुत्र के बारे में कहा जाता है, जहां उसका जन्म हुआ था वहीं निर्वाण हुआ। उनके अस्थि को छात्रों ने माटी से कवर किया, जो विभिन्न 7 राजाओं के द्वारा पर उन्नत होकर के नालंदा का ये बड़ा स्तूप बना। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 90 লাখ পুঁথি ছিল, যেটা বখতিয়ার খিলজি নিজের খেয়াল খুশি বশত পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। আর কথায় আছে যে এই আগুন জ্বলেছিল 6 মাস পর্যন্ত। এই অংশটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের উপাসনার স্থল। এইখানে মন্দিরের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ছিল বলেই আর্কিওলজিস্টরা মনে করেছেন। আর এই আকারগুলো দেখেও মনে হয় যে এখানে উপাসনা ক্ষেত্রই ছিল। এই জায়গাটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। আমরা তাই এখানে বেশ কিছু ছবি তুলে নিই। এখান থেকে বেরিয়ে অটো করে আমরা যাই শিল্পগ্রামের উদ্দেশ্যে। এই শিল্পগ্রামটা বাস্তবে বিহারের কিছু মহিলাদের উন্নতির জন্য বিহার সরকার তৈরি করে দিয়েছেন। এখানকার গ্রামের মহিলারা হস্তশিল্প দ্বারা বিভিন্ন রকমের স্কাল্পচার বানান এবং সেগুলি এখানে শোরুম করে সেল করা হয়। বাজারে পাওয়া মূর্তির থেকে এখানে মূর্তিগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কম। এই অপূর্ব সুন্দর মূর্তিগুলিকে দেখলে প্রত্যেক পর্যটকই একটা না একটা নিশ্চয়ই ক্রয় করেই নেবেন। আমরাও 2-3টে মূর্তি ক্রয় করি। এখানে গ্রামীণ মহিলারা এইভাবে মূর্তিগুলিকে সস্নেহে বানান। এরপর আমরা পৌঁছে যাই হিউয়েনসাং মিউজিয়াম দেখতে। শিল্পগ্রামের ঠিক উল্টো দিকেই এই হিউয়েনসাং মিউজিয়ামটি অবস্থিত। এই মিউজিয়ামটিতে আসার রাস্তাটা খুব সুন্দর, দুদিকে জঙ্গল আর মাঝখানে একটা চওড়া পরিষ্কার রাস্তা। তবে অটো কিন্তু আপনাকে একদম এই মিউজিয়ামের সামনে অবধি নিয়ে আসবে না, বেশ কিছুটা দূরে নামিয়ে দেবে। সেখান থেকে 200-300 মিটার আপনাকে পায়ে হেঁটেই আসতে হবে। এই মিউজিয়ামে হিউয়েনসাংয়ের একটা মূর্তি আছে এবং ভেতরে সুন্দর সাজানো গার্ডেন আছে। তাছাড়া পুরো অঞ্চলটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর বিল্ডিংয়ের কারুকার্যও খুব সুন্দর, খানিকটা জাপানিজ স্টাইলের, যেটা দেখতে বেশ ভালো লাগবে। মিউজিয়ামের মধ্যেকার দৃশ্য খানিকটা এই রকম। এই হিউয়েনসাং মিউজিয়ামের টিকিট মূল্য 30 টাকা প্রতি পার্সন। এরপর আমরা যাই জল মন্দির পাওয়াপুরী। পাওয়াপুরী হলো শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের সমাধিস্থল। একটি বড় জলাশয়ের মধ্যে এই পাওয়াপুরীর মন্দিরটি গড়ে উঠেছে। পাওয়াপুরী অর্থাৎ পবিত্র স্থান।
জৈন তীর্থঙ্কর মহাবীরের সমাধিস্থল বলে এই স্থানটিকে সকল জৈন ধর্ম অবলম্বী লোকেরা অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন। একটি বৃহৎ জলাশয়ের ঠিক মাঝমধ্যখানে একটি শ্বেত পাথরের মন্দির অবস্থিত এবং এই মন্দির অবধি একটি লাল পাথরের ব্রিজ দ্বারা বানানো হয়েছে সংযোগ রাস্তা। এই পাওয়াপুরি বেড়াতে গিয়ে আমরা অ্যাডিশনাল একটা জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হলো এই বৃহৎ জলাশয়ের মধ্যে প্রচুর পরিযায়ী পাখির আগমন। প্রধানত শীতকালে এই পরিযায়ী পাখিরা দূর দেশ থেকে উড়ে এইখানে আসে। এই পাখিদের অবস্থান কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল আমাদের পাওয়াপুরি দর্শনের ভালো লাগার মধ্যে। এত সুন্দর দেখতেই পরিযায়ী পাখিগুলো সত্যি অবর্ণনীয়। পাওয়াপুরীর ভেতরে মন্দিরের মধ্যে কোনো রকম ভিডিও বা ফটো অ্যালাউড ছিল না, তাই মন্দিরের ভেতরের কোনো ছবি আমরা নিতে পারিনি। বিকেলবেলা পাওয়াপুরি গিয়ে পৌঁছেছিলাম বলে সানসেট আমরা উপভোগ করি। পাওয়াপুরীর ঠিক অপোজিটে এই জৈন মন্দিরটি অবস্থিত। এই জৈন মন্দিরটির কারুকার্য কিন্তু সত্যি দেখার মতো। পাওয়াপুরি যদি আপনারা বেড়াতে আসেন তাহলে এই মন্দিরটিও দেখবেন। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরতে 45 মিনিট মতো সময় লাগলো। সন্ধে হয়ে গিয়েছিল। এরপর সন্ধেবেলা আমরা আমাদের মা বাবার 38তম বিবাহবার্ষিকী ছোট করে কেক কেটে সেলিব্রেট করি। হোটেলের ব্যালকনিতে বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, সেখানেই আমাদের কেক কাটিং সেরিমনিটা হয়। এরপর আমরা হোটেল থেকেই ডিনার অর্ডার করে দিই। ডিনারে আমরা নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই হোটেলে কিন্তু রুম সার্ভিসের সুবন্দোবস্ত আছে। আর এইভাবেই আমাদের রাজগীর ভ্রমণের প্রথম দিন নালন্দা পাওয়াপুরি ভ্রমণ করে সেই দিনের ইতি ঘটে। তবে রাজগীর ভ্রমণে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেছি। সেই সকল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমার সাথে যুক্ত থাকুন, লাইক, কমেন্ট আর শেয়ার করে। বাই বাই ফর নাও।